হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে মূলত বিসিএস অন্বেষণের ক্লাস। এই ক্লাসের মধ্যে আজকে আমরা যেই টপিকসগুলো পড়ব, এই টপিকসগুলো থেকে প্রত্যেকবার যে কোনো বিসিএসে একটা কোয়েশ্চেন হয়। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, যে কোনো, মানে সহজ কথা বলতে গেলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোয়েশ্চেন হয়, ক্লজ থেকে কোয়েশ্চেন হয়। অ্যান্ড ক্লজটা আজকে আমরা এমনভাবে শেষ করব যাতে হচ্ছে এই ক্লজ থেকে যে কোনো কোয়েশ্চেন যদি আমাদের আসে আমরা ইজিলি আনসারগুলো করতে পারি। তো আপনারা একটু সিরিয়াস হন যে ক্লোজটা আসলে কি। এইখানে যে ক্লোজ লিখছি, ক্লোজ বলতে কি বোঝায় জানেন? মানে ক্লোজ হচ্ছে, এই হাসতেছে, আচ্ছা হাসেন না, শুনেন। ক্লোজ হচ্ছে মানে দেখেন, ক্লোজ একটু লিখি। ক্লোজ মানেই একটা সাবজেক্ট থাকবে, একটু লিখেন আমার সাথে সাথে, ও একটা ফাইনাইট ভার্ব থাকবে। দেখেন তাহলে ভাই কি লিখছে দেখেন, বলেন তো, একটু কথা বলবেন। হ্যাঁ, ক্লোজ মানে কি একটা সাবজেক্ট থাকবে, আর একটা কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে এই সাবজেক্টটাকে কিন্তু আমরা চিনি না, একটা বাক্যের মধ্যে যে কোনো সাবজেক্ট আমরা চিনি তো, কিন্তু এই ফাইনাইট ভার্ব চিনি আমরা। এই যে গতদিন শিখেছিলাম, কীভাবে শিখেছিলাম বলুন তো? ফাইনাইট ভার্ব V1, V2, V3, V4, V5। এই যে V1, V2 এটাকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব। আর এই তিনটারে কি বলা হয়? নন ফাইনাইট ভার্ব, তাই না? ওকে, তার মানে দেখেন একটা ক্লোজ হইতে হইলে, একটু দেখান, একটা ক্লোজ হইতে হলে অবশ্যই একটা সাবজেক্ট লাগবে, আর এটা কি লাগবে? যদি এই ক্রাইটেরিয়াটা মেনটেন করা হয় তাইলে এটা কি হবে? ক্লোজ হবে। এখন আসেন, ফাইনাইট তো আমরা চিনছি। এখন আমি বললাম যে আই নো দ্য বয় হু ইজ ইন বর্ন ট্যালেন্টেড। লিখলাম আই নো দ্য বয় হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড, ঠিক আছে? এখন দেখেন তো, আই নো দ্য বয়, এখানে সাবজেক্ট আছে? আছে, কথা বলেন, আছে। এই যে নো, এটা কি? আচ্ছা, একটা সাবজেক্ট, কিন্তু এটা কি ভার্ব? ফাইনাইট না নন ফাইনাইট? টু নো যদি থাকতো তাহলে কি হইতো? আচ্ছা, নোয়িং থাকলে শুধু নো আছে। আচ্ছা, তার মানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এটা কি হবে? তার মানে ক্লোজটা হইতে হলে একটা সাবজেক্ট লাগবে, আর এটা কি লাগবে? ফাইনাইট ভার্ব লাগবে। এই কথাটা তুলছেন? এটা তোলা হয়েছে না? ওকে, এখন আমি একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে বলেন তো আরেকবার, ভাইয়া কি বললো একটু বলেন তো। ক্লোজ হইতে হলে কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, আর একটা। ওকে, এখন আসেন, এইটা তো পরীক্ষা আসবে না, আসবে হচ্ছে, আমি বললাম টাইপস অফ ক্লজ। একটু সিরিয়াস হন সবাই। টাইপস অফ, এই ক্লজগুলো মূলত তিনটা। কয়টা? তিনটা কি কি? এক নাম্বার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দুই নম্বরটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তিন নম্বরটা বলেন তো কি? সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে দেখেন, টাইপস অফ ক্লজের মধ্যে কয়টা ক্লজ পাইছি আমরা? তিনটা। কি কি? প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আমার সাথে সাথে লিখবেন, নাই পরে লিখতে পারবেন না। তাহলে এই যে তিনটা দেখেন, এই প্রিন্সিপাল ক্লজের একটা নাম আছে, এইটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজের একটা নাম আছে, ওইটার নাম কি জানেন? ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ বলেন তো? ডিপেন্ডেন্ট ক্লজ। মানে ডিপেন্ডেন্ট মানে কি? আমি আপনার উপর নির্ভর করে চলতেছি, তাই না? অথবা আপনি আমার উপর নির্ভর করে চলতেছেন। হ্যাঁ, আমি ওই দিন হচ্ছে এই পড়ার ফাঁকে ফাঁকে, মানে এই যে কী পরিমাণ যে রিসার্চ করতে হয়, মানে আপনারা শুধু বইয়ের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, রুলস টুলস অনেক দেওয়া থাকে, কিন্তু আসলে ওইটা একজিটভাবে যে অ্যাপ্লাই করতে হবে এটা আমরা বুঝি না, তাই না? তার মানে দেখেন, প্রিন্সিপাল ক্লজের নাম কি?
বলেন কথা বলেন, ইন্ডিপেন্ডেন্ট। আর কোঅর্ডিনেট এটা কি? সাবঅর্ডিনেট। এই যে বুঝেন। এখন এই যে কোঅর্ডিনেট ক্লজ, এটা আগে আমরা চিনি, পরে ওদিকে আসতেছি। কি ক্লজ? আচ্ছা, এই কোঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো আমরা? মনে রাখবেন, কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে কম্পাউন্ড। কি? আচ্ছা, এই যে কথাটা লিখলাম, কি লিখলাম? ফ্যান, ফ্যান, ফ্যান বয়েজ। কি লিখলাম? এই ফ্যান বয়েজ কথাটা যেখানে পাবেন ওইটা কি ক্লজ? কেমনে? এই এসতে হচ্ছে সো, এসতে কি? ইতে ইয়েট, ইতে হচ্ছে এলস, এতে কি? ওয়াইতে হচ্ছে ইয়েট, ওয়াইতে কি? ইয়েট। ওতে কি বলেন তো? অর। বিতে বাট। তারপরে এনতে কি? নর। এতে কি? অ্যান্ড। এফতে ফর। তাহলে দেখেন, এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে কি? অর, ওয়াইতে ইয়েট, আর হচ্ছে ইতে এলস, এসতে কি? সো। তার মানে আমরা এতটুকু কথা বুঝলাম হচ্ছে যেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ হবে। কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ হবে। ওইখানে কি হবে বলেন তো দেখি? ফ্যান বয়েজ থাকবে। তার মানে কোনো বাক্যের মধ্যে যদি ফ্যান বয়েজ কথাটা পাই, মানে ফ্যান বয়েজের কোনো শব্দ পাই, এটা কি ক্লজ? মনে থাকবে? মনে থাকবে? তাহলে এই কথাটা একটু লিখে ফেলেন দ্রুত। কোনো বাক্যের মধ্যে যদি ফ্যান বয়েজ কথাটা পাই, তাহলে সেটা কি হবে? কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, একটু লিখে ফেলেন দ্রুত। তার মানে ভাইয়া কি বললো? বলছে যে ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। এখন এই ক্লজ মূলত কয়টা? তিনটা। একটা কি? প্রিন্সিপাল ক্লজ, এর একটা নাম কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ আমরা কেমনি চিনবো? ফ্যান বয়েজ থাকবে। তাহলে ফ্যান বয়েজের মধ্যে কী কী থাকবে এটা আমরা বুঝলাম। ওকে, এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা মুছে দিলাম। এখন লিখেন, যতটুকু পড়াইলাম পরীক্ষা এখান থেকে আসবে না, এই যে এখান থেকে আসবে। সাব অর্ডিনেট বানান, ঠিক আছে? সাব অর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখেন, সাবঅর্ডিনেট ক্লজ আবার তিনটা করে বলেন তো? তিনটা। এক নাম্বার নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। দুই নাম্বার অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ বলেন তো? তিন নাম্বার অ্যাডভার্ব ক্লজ। তার মানে আমরা এতক্ষণ তিনটা ক্লজ শিখলাম, এর মধ্যে তিনটার থেকে যেটা সাবঅর্ডিনেট, এটা আবার কয়টা? কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই তিনটা ক্লজ থেকে কোশ্চেন হয়, যে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কি? অ্যাডভার্ব ক্লজ। এই তিনটা ক্লজ একটু লিখেন। লিখছেন? ওকে, এখন দেখেন, আমি এটা মুছে দিই। এখন আমরা এই যে তিনটা ক্লোজে লিখলাম, এই তিনটা থেকে আমরা একটু শিখব যে তিনটা ক্লোজের কিভাবে আমরা চিনব, যে নাউন ক্লোজ কেমনে চিনব, অ্যাডজেক্টিভ ক্লোজ কেমনে চিনব, অ্যাডভার্ব ক্লোজ কেমনে চিনব। এখন একটা কথা লিখবেন যে ক্লোজ হইতে হইলে একটু লেখেন, স্টার চিহ্ন দিয়ে লেখেন, ক্লোজ হইতে হলে ডব্লিউএস কোশ্চেন মার্ক দিয়ে শুরু হবে। লেখেন বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে দেখেন কি লিখছে একটু বলেন তো? ক্লজ হইতে হইলে ডব্লিউএস কোশ্চেন মার্ক দিয়ে শুরু হইতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে মানে একটা যে কোনো একটা বাক্য দিয়ে দিল মনে করেন, এখন আপনি কেমনে বুঝবেন এটা ক্লজ? যদি কোনো ডব্লিউএস কোশ্চেন মার্ক থাকে, ওই ডব্লিউএস কোশ্চেন মার্ক থেকে শুরু করে ওটা ক্লজ। তাহলে ক্লজটা শুরু হবে কোথা থেকে? মনে করেন এখানে হু আছে, এটা ডব্লিউএস কোশ্চেন না, এই হু থেকে শুরু করে এতটুকু ক্লজ। মনে করেন এখানে দ্যাট আছে,
এই দ্যাটের থেকে দাগ দিবেন, দাগ দিয়ে এতটুকু ক্লোজ, মানে সবসময় আপনার কোনো নিচে আন্ডারলাইন করে দিবে যে এতটুকু ক্লোজ, ক্লোজ কতটুকু আন্ডারলাইন করে দিবে। যদি আন্ডারলাইন করে না দেয় তাহলে মনে রাখবেন এই যে ডব্লিউ কোশ্চেন মার্কগুলো থাকবে এটা থেকে দাগ দিয়ে নেবেন যে এরপরে ট্রু ক্লোজ। ঠিক আছে, এখন আসেন এই যে ক্লোজগুলো লিখলাম, এখন আমরা লিখব নাউন ক্লোজ, যে নাউন ক্লোজটা কি। ঠিক আছে, নাউন ক্লোজ একটু দেখেন যে নাউন ক্লোজ যেটা, নাউন ক্লোজ মনে রাখবেন, নাউন ক্লোজ যেটা নাউনের পজিশন যেখানে বসে নাউন ক্লোজের পজিশনে সেম, নাউন যেখানে বসে নাউন ক্লোজও। তাহলে আমরা 4টা বিষয় দ্বারা নাউন ক্লোজ শিখবো, কটা? 4টা। এক, মনে রাখবেন নাউন ক্লোজ বসে সাবজেক্টের স্থলে। কিসের? তাহলে নাউন ক্লোজ কই বসে? অবজেক্টের স্থলে। তাহলে বলেন কয়টা বললাম? কি কি? সাবজেক্টের স্থলে। আচ্ছা বলেন, বি ভার্বের পরে আর প্রিপজিশনের পরে। তার 4টা জিনিস একটু বলেন তো। 1 নাম্বারটা কি? সাবজেক্ট ও অবজেক্টের কি স্থলে। সাবজেক্ট ও অবজেক্টের এটা কি বসে? আচ্ছা 2 নম্বর আমি লিখি বি ভার্ব। বি ভার্ব তো আমরা সবাই চিনি নাকি? কি জানি বলেন তো? ওকে। আর আরেকটা হচ্ছে বি ভার্ব ও প্রিপজিশনের পর, এর পরে। তার মানে দেখেন, একটু দেখেন, নাউন ক্লোজ বসবে 4টা জায়গায়। সাবজেক্টের স্থলে বসবে, অবজেক্টের স্থলে বসবে, বি ভার্বের পরে বসবে, আর একটা কি? প্রিপজিশনের পরে বসবে। প্রিপজিশনের আবার একটা জিনিস একটু স্ট্রাকচার দেখেন, অ্যাপোজিটিভ। কি? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কথাটা একটু লিখে রাখেন এইভাবে। যদি কোনো অ্যাপোজিটিভ পান, মানে অ্যাপোজিটিভ কথাটা পান, মানে ওইটা হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অ্যাপোজিটিভ বলা হয় এটাকে। কি বলা হয় বলুন তো? তাহলে অ্যাপোজিটিভ কথাটা কি এটা নিয়ে আমরা ডিটেলস পরে শিখব, কিন্তু এতটুকু আগে শিখি অ্যাপোজিটিভ কি। মনে রাখবেন অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত তথ্য। কি মনে করেন যে বললাম যে কাজী নজরুল ইসলাম, একটা আমি কমা দিয়ে দিলাম, যে বা দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, একটা কমা দিয়ে দিলাম। মানে এখন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এটা সম্পর্কে এখন অতিরিক্ত তথ্য দিলে এটা হবে অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ যেটা হবে এটা হলো নাউন ক্লোজ। বুঝছেন? তাহলে অ্যাপোজিটিভ, রবীন্দ্রনাথ কি ইজ এ ন্যাশনাল পোয়েট, তাই না? আবার আমি যদি বলি, মনে করেন আপনি কক্সবাজারে গেছেন, এখন কক্সবাজারে গেলে যে এই যে আমরা 4 জন গেছি মনে করেন, হ্যাঁ আপনার সাথে আমি গেছি, আপনি আপনার ফ্যামিলির সাথে গেছেন, সাথে কে গেছে? আমি। তাহলে আমি কে? না আমি কে বলেন? রফিক। কে বলেন? আল্লাহ হইল না তো, এই যে রফিক নাকি? মানে আপনি আপনার ফ্যামিলির সাথে গেছেন, এখন সাথে আমি কাবাবের হাড্ডি হয়ে গেছি, এই একটা কমা দিয়ে দিলাম। এখন ওরা বললো রফিককে, বলেন তো রফিককে, আমার সবার একটা অতিরিক্ত তথ্য দেন, রফিকে যে খারাপ মানুষ নাকি? আচ্ছা তার মানে এই যে যেটা দিবেন না এটারে বলা অ্যাপোজিটিভ। বুঝছেন? হ্যাঁ মডিফাই করবেন। তার মানে অ্যাপোজিটিভ ক্লিয়ার। এখন আসেন এই যে নাউন ক্লোজ যেটা, এটা কি লেখা হয়েছে? এটা লিখেন। তার মানে বলেন তো ভাইয়া নাউন ক্লোজ কি বলছে? বলেন, সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, বি ভার্বের পরে, প্রিপজিশনের পরে। এটা কি ক্লোজ বসে? নাউন ক্লোজ। আমরা এর এক্সাম্পল সহ আমরা এই যে এই বইটা আছে না, এই যে দেখেন, এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে, এই বইটার থেকে আমরা বিসিএস যত ক্লাসগুলো আছে এটা করব। বুঝতে পারছেন? তার মানে এই বইটার থেকে আমাদের যত প্রিভিয়াস কোশ্চেন আসছে এই পর্যন্ত, আমি আজকে যে ক্লাসটা করাবো দেখবেন একটাও আটকেবে না, সব পারবেন। শুধু আপনারা না, যারা যে কোনো পরীক্ষা দেবে, বিসিএস না বিসিএসের বাইরেও যারা দেবে পরীক্ষা, এই বইটার থেকে যদি পড়েন তাহলে আপনি ইজিলি এই নাম্বারটা পাবেন। তাহলে দেখেন আপনার নাউন ক্লোজ কি ক্লিয়ার। এখন লেখেন অ্যাডজেক্টিভ ক্লোজ। আগে আমি পড়াই, পরে হচ্ছে আমরা করব, মানে প্র্যাকটিসটা দেখতেছি। লেখেন অ্যাডজেক্টিভ ক্লোজ। লেখেন অ্যাডজেক্টিভ ক্লোজ লিখেন। ওকে, এখন দেখেন ভাইয়া বলছে যে নাউন ক্লোজ বসে কয় জায়গায়?
4 জায়গায়, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বসে 2 জায়গায়। কয় জায়গায়? একটা কথা বলেন, কয় জায়গায়? এক। সাবজেক্ট ও নাউন এর পরে। বলেন তো কোথায়? বলেন তো। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা হবে, মানে এখানে অনেক নিয়ম কারণ আছে, বুঝতে পারছেন? আমি কথা হচ্ছে যেভাবে পড়লে আমি পারবো পরীক্ষায়, ওটাই করলেই হবে। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ হইতে হলে কি কি কিসের পরে বসবে? সাবজেক্ট আর নাউনের পরে। এখন সাবজেক্ট আর নাউনের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আসেন, এটা আমাদের শেষ, আলাপ শেষ। তার মানে নাউনগুলো শিখলাম, আরটা কি শিখলাম বলেন তো? অ্যাডজেক্টিভগুলো শিখলাম, ঠিক আছে? নাউনগুলো শিখলাম, আরটা কি শিখলাম? তাহলে নাউন ক্লজ বলেন তো কিসের জায়গায়? সাবজেক্টের স্থলে বলেন, অবজেক্টের স্থলে, বি ভার্বের পরে, প্রিপজিশনের পরে। আর আরটা কি বললাম? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ করে বসে সাবজেক্টের পরে আর কি? নাউনের পরে। শেষ। আরেকটা শিখবো, লেখেন অ্যাডভার্ব ক্লজ। লেখেন অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ লিখছেন? এখন আসেন, অ্যাডভার্ব ক্লজ অনেকগুলো হইতে পারে, অনেক হইতে পারে, 8টা 10টা হইতে পারে অ্যাডভার্ব ক্লজ। এখন সবগুলো শিখতে গেলে পরীক্ষার হলে দেখবে মন নাই। একটা শুধু টেকনিক করবো, একটা মানে একটা জিনিস যেখানে পাবেন, এরপরে যদি কোনো হাম্বাও বসে, ওই হাম্বাটার নাম কি? এখন ওটা কি? ওটা পরে বলতেছি, আগেটা দেখেন। দেখবেন কোনো রিলস টিলস হইলে, রিলস ওইখানে লিখে দেয় ওয়েট ফর ইট, মানে শেষে দেহ কী আছে, তাই না? শেষে দেখলাম আমরা বিনোদন নিই। আমাদের ব্রেন হয়ে গেছে রিলস দেখতে দেখতে, আমরা বেশি রিলস দেই না। এখন 1 ঘন্টার একটা নাটক দেখবেন বা মুভি দেখবেন, দেখতে পারেন টাইম না শেষ করে গেলে 10 মিনিটে, তাই না? কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই জন্য এখনকার স্টুডেন্টরা লাইভ ক্লাস করতে চায় না। কেন জানে না? লাইভ ক্লাস তো টানা যায় না, টানা যায় এই রেকর্ড করে, মানে তারপরে 2-3 স্পিড দিয়ে দেয় যাতে দ্রুত শেষ করা যায়। মানে আমাদের ধৈর্য কম, কারণ আমরা 1 মিনিটের রিলস দেখে আমাদের কি আনন্দ পেয়ে ফেলতেছি। এই জন্য আমরা 2 ঘন্টা 3 ঘন্টার মুভি বা যে কোনো কিছু আমরা দেখি না। এই যে বই, রবীন্দ্রনাথ ঠাকুর যদি এখন জন্মাইতো, কাজী নজরুল যদি এখন জন্মগ্রহণ করতো, সে কোনো দিন জাতীয় কবি হইতে পারতো না। বলেন তো কেন? সে তো এত বড় বড় কিছু লেখছে না। মনে করেন সে বাদনার উপন্যাস লিখতে গেছে, তো অর্ধেক লিখে একটু রিলস দেখে একটু রিলস দেখতো, দেখার পরে তার মোটিভেশন হারে ধর পরে লিখতেছি। জীবন এখন বর্তমানে কোনো কবি দেখছেন মানে খুব রেপুটেড কবি হইতেছে? হবে না, কোনো দিন হবে না, কারণ এই ধৈর্য নাই, কারো নাই। রবীন্দ্রনাথ তার ভাই অনলাইন ক্লাসে আছি, অনলাইন ক্লাসে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে মনে করেন তার গোড়া একটা আছে উপন্যাস, এটা 1400 পৃষ্ঠা। তারা তো হাতে লেখছে নাকি? গোড়া মানে হাতে লেখছে তারা, মানে এতটা হাতে কীভাবে লেখা সম্ভব বলেন? মানে ধৈর্য ছিল ওই সময়, কিন্তু এখন কি নাই? ধৈর্য নাই। যাই হোক, আমাদের এই অ্যাডভার্ব ক্লজে যাই। মনে রাখবেন অ্যাডভার্ব ক্লজ কয়েকটা হইতে পারে, তবে আমরা কয়েকটা আগে শিখি। যদি আমরা একটা শিখি, লিখি, দেখেন লিখলাম অ্যাডভার্ব অফ টাইম। বলুন তো কি? আচ্ছা, অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে কি থাকতে পারে? মনে করেন এখানে হোয়েন থাকতে পারে, হোয়েনিভার, হোয়াইল, তারপরে থাকতে পারে আফটার, তারপরে থাকতে পারে হচ্ছে আপনার হলো বিফোর, আফটার বিফোর, পরে থাকতে পারে হচ্ছে আপনার এস থাকতে পারে, সিন্স থাকতে পারে, টিল থাকতে পারে, আনটিল থাকতে পারে। এই যে মানে এই কথাগুলো আমি যেখানে পাবো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি? টাইম। কিন্তু এটা কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। আরেকটা আমি যদি লিখি অ্যাডভার্ব, একটু লিখেন কথাগুলো, অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে একটা জায়গা না? বলেন তো, একটা জায়গা না? তাহলে আমরা এখানে লিখতে পারি হোয়ার অথবা হোয়ার ইভার। একটু খেয়াল করেন, তার মানে অ্যাডভার্ব অফ প্লেস যেটা হবে সেক্ষেত্রে কি হইতে পারে? দুটা জিনিস, হোয়ার অথবা
বলেন কি দিবা, বলেন হায়ার অথবা হায়ার, এবার মনে থাকবে। ওকে, এখন আসেন 3 নম্বরটা, অ্যাডভার্ব অফ পারপাস। এখানে থাকতে পারে সো দ্যাট, সো ডট ডট দ্যাট। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ কি বলেন তো? পারপাস। অ্যাডভার্ব অফ কি? পারপাস। যদি অ্যাডভার্ব অফ পারপাস হয় তাহলে থাকবে কি সো ডট ডট দ্যাট, এটা কি সো দ্যাট। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন দেখেন এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে আমাদের অ্যাডভার্ব হবে। একটা আছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ, আরেকটা দেখেন আরেকটা আছে অ্যাডভার্ব অফ কন্ডিশন। কন্ডিশন মানে কি? শর্ত না, ইফ, তাই না? আরেকটা আছে কি জানেন? অ্যাডভার্ব অফ রিজন, কারণ যেটা। আরেকটা আছে অ্যাডভার্ব অফ ম্যানার। মানে এই বিষয়গুলো আসে না পরীক্ষায়। তো শুধুমাত্র একটা জিনিস লিখে রাখেন, এটা লিখছেন তো? একটা দিন লিখেন, লেখেন যে কোনো মূল ভার, যে কোনো মূল ভার এর পর কি বসে বলেন তো? অ্যাডভার্ব ক্লজ। যে কোনো মূল ভার লেখেন, যে কোনো মূল ভার্বের পর কি? একটু লেখেন, যে কোনো মূল ভার্বের পর অ্যাডভার্ব ক্লজ। যে কোনো মূল ভার্বের পর কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, যে কোনো মূল ভার্বের পর 425 পৃষ্ঠা বের করেন। যে কোনো মূল ভার্বের পর কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। ওকে, এখন আমি একটু মুছে দিই। এখন একটু আমার দিকে তাকান তো। তাহলে ভাইয়া বলছে কি ক্লজ মানে কি বলেন তো? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। পরে ভাইয়া বলছে ক্লজ কয়টা? প্রিন্সিপাল, কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে কি? ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস থাকলে কি? কোঅর্ডিনেট ক্লজ। আর যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা আবার কয়টা? কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ভাইয়া বলছে নাউন ক্লজ আবার কয়টা? সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, বি ভার্বের পরে, আর এটা কি? প্রিপজিশনের পরে। তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ কয়টা বলছি? কি কি? নাউনের পরে, সাবজেক্টের পরে। আর অ্যাডভার্ব ক্লজ বলছি অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, কন্ডিশন, রিজন। এগুলা আসলে কিছুই না। আমরা মনে রাখবো কোনটা? যে কোনো মূল ভার্ব, মানে মূল ভার্বের পরে যেটাই বসুক এটা কি? কিন্তু এটা বেশি মনে রাখতে হবে যে ক্লজটা হইতে হলে অবশ্যই কি? হ্যাঁ, মানে ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু করতে হবে না, ওটা হবে ক্লজ। এখন দেখেন এই যে 38তম বিসিএস একটা কোশ্চেন আসছে, স্ট্রাইক। স্ট্রাইক, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। এই কোশ্চেনটা আসছে না কিনা দেখেন তো? এই কোশ্চেনটা একটু আসছে কিনা দেখেন তো? হ্যাঁ দেখেন, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। একটু খেয়াল করেন, এদিকে তাকান। এই যে এখানে আপনার দাগ দিয়ে দিছে, বুঝছেন? বলছে এটা কি ক্লজ? 4টা অপশন দিয়েছে দেখেন। এখন 4টা অপশনের মধ্যে বলেন তো এটা কি ক্লজ? বোঝার দরকার নাই তো আমার। ভাইয়া বলছে যে নাউন ক্লজ তো চিনো, অ্যাডজেক্টিভ ক্লজ চিনো, অ্যাডভার্ব ক্লজও চিনি। অ্যাডভার্ব হইতে হলে কী হবে? যে কোনো মূল ভার্ব। আচ্ছা বলো তো স্ট্রাইক কি? এর আগে পরে কিছু আছে? স্ট্রাইক একটা ভার্ব না, মানে ধর্মঘট করা একটা ভার্ব। তো যদি এটা একটা ভার্ব হয়, এই ভার্বের কই বসতে? তাহলে ভার্বের পরে এটা কি হবে? আর চোখ কান বন্ধ করে উত্তর কি? বুঝছেন? বুঝে নেই মনে হয়? শিওর? এটা হলো 38তম বিসিএস আসছে। ক্লিয়ার একদম? মানে বুঝতেছেন? এরপরটা দেখেন, 8টা কোশ্চেন আছে যে এখানে একটু দেখেন, এই কোশ্চেনটা দেখেন। দিস ইজ দ্য বুক আই লস্ট। এই আই লস্টের নিচে দাগ দিয়ে দিছে, বুঝছেন? আই লস্টে কি করছে? এখন আপনাকে বুঝতে এটা কি ক্লজ? এটা কি কোনো ভার্বের পরে বসছে? তাহলে এটা কি অ্যাডভার্ব হওয়ার সম্ভাবনা আছে? বাদ, অ্যাডভার্ব বাদ। আচ্ছা, এরপরে দেখেন এটা কি? এই বুকটা কি? নাউন। তাহলে ভাইয়া কি বলছে? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা
দেখেন উত্তরে এদেরটি ক্লোজ। বুঝছেন? তার মানে কি দেখছেন, মানে কীভাবে কোশ্চেন দেখেন। 46তম বিসিএস একটা কোশ্চেন আসছে, এই যে 46তম বিসিএস একটা কোশ্চেন আছে, 46তম বিসিএসে এই কোশ্চেনটা দেখা মাত্রই আমি দেখার বলছি আগে, কারণ এটা তো মানে আমার টপিক। লেখেন হিজ ড্রিম, হিজ তার স্বপ্ন, তার কি এখন তার স্বপ্নটা কি এখানে বলা আছে কি দ্যাট কি দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, সরি দ্যাট শি উইল বি এ বিসিএস ক্যাডার, মানে তার স্বপ্নটা কি, মানে দেখো এই যে হিজ ড্রিম, মানে এই যে ড্রিমটা নাউন না, মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম। কি তথ্য দিলাম? সে কি হবে? বিসিএস ক্যাডার হবে। এই যে বিসিএস ক্যাডার হইলো এটারই বলা হয় অ্যাপোজিটিভ, তাহলে এটা কি নাউন ক্লজ। তাহলে উত্তরটা কি বলুন তো? নাউন ক্লজ। মানে এই যে বিসিএস এই কোশ্চেনগুলো আসছিল। তো তারপরে আমরা পিএসসিতে যাই, এখানে লেখা আছে এ ক্লজ মাস্ট হ্যাভ, এ ক্লজ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট, ঠিক আছে? থাকবে? থাকবে, ওকে, এটা নিলাম। এ ভার থাকবে, ভার থাকবে, থাকতে পারে। আচ্ছা, গ নম্বরে বলছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এটা থাকতে পারে না। ঘ নম্বর বলছে সাবজেক্ট অ্যান্ড ভার, উত্তর শেষ। পরে বলছে দেখেন বলছে দে ওয়ার আস্কড টু ওয়েট। আমি এই কোশ্চেনটা একটু লিখি, কোশ্চেনটা একটু লিখি। দেখেন দে ওয়ার আস্কড টু ওয়েট, দে ওয়ার আস্কড টু ওয়েট till the signal till the signal was given, was given। মনে করেন আপনার এখানে দাগ দেওয়া নাই, ঠিক আছে? এখন আপনাকে দাগ দেওয়া নিতে হবে। কোথেকে দেওয়া নিতে হবে? যেখানে ডব্লিউএস কোশ্চেনটা থাকবে। আচ্ছা, এখন দেখেন এই যে টিল আছে না, ওরা দাগ দিয়া দিছে এতটুকু, এটা কি ক্লোজ? বলেন তো কি ক্লোজ? এটা কি ওয়েট? কি বলেন তো? ভার। তো তাহলে ভাইয়া কি বলছে? ভার্বের পরে যদি হাম্বাও থাকে, হাম্বাটাও কি অ্যাডভার্ব, তাহলে এটা কি ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। কেমনে বুঝলাম? কারণ তারপরে দেখেন এই যে টিল আছে, টিল কথাটা আছে, আমরা ওইটা দেখে তো অনেক সময় চিনি না মাঝে মাঝে। তাহলে আমরা কি দেখবো বলেন তো? মূল ভার্বের পরে যদি পাই তাহলে এটা কি ক্লোজ দেবো? অ্যাডভার্বিয়াল ক্লোজ। মনে থাকবে এটা? শিওর? আচ্ছা, ওকে, তার মানে এতটুকু ক্লোজ করে দেন। এতটুকু বিষয় যদি মাথায় রাখেন তাহলে যে কোনো ক্লোজ নিয়ে আপনি ইজিলি আনসারগুলো করতে পারবেন।